নমস্কার, আমার নাম ডক্টর মনীষ দে। আমি একজন পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। হেলথ ইনসাইডের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের বক্তব্য হচ্ছে পিঠে এবং কোমরে ব্যথা। তো যত পেশেন্ট আমরা হ্যান্ডেল করি, যত ধরনের পেশেন্ট আমরা দেখি ব্যথার এবং বিভিন্ন ধরনের পেশেন্টের মধ্যে পিঠে, কোমর এবং হাঁটু ব্যথাতে সবচেয়ে বেশি মানুষ ভোগেন। তো আজকে আমি আপনাদের সাথে পিঠে এবং কোমরে ব্যথা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো পৃথিবীর 80% মানুষ কোমরে ব্যথায় ভোগেন। এত পার্সেন্টেজ অফ মানুষ যখন ভোগেন, সেটা নিশ্চয়ই একটা উৎস থেকে হয় না, অনেক ধরনের উৎস থাকে। একটা হচ্ছে হাড়, একটা হচ্ছে জয়েন্ট, একটা হচ্ছে মাংসপেশি, একটা হচ্ছে দুটো হাড়ের মধ্যে কানেক্টিং লিঙ্ক যেটা হচ্ছে লিগামেন্ট, এবং আরেকটা হচ্ছে আপনার জেলি যেটা হচ্ছে দুটো হাড়ের মধ্যে থাকে, ডিস্ক যেটাকে আমরা বলি। তো ব্যথা আইডেন্টিফাই করার দু ধরনের উপায় আছে, যেটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন। হিস্ট্রির মধ্যে আমরা দেখি যে এটা স্ট্যাটিক পেন নাকি ডাইনামিক পেন। স্ট্যাটিক পেন মানে হচ্ছে অনেকক্ষণ টানা বসে থেকে ব্যথা বা অনেকক্ষণ টানা দাঁড়িয়ে থেকে ব্যথা। ডাইনামিক পেন ইজ যখন পজিশন চেঞ্জ করছে কেউ, ধরুন অনেকক্ষণ চলাফেরা করার পরে ব্যথা, বা অনেকক্ষণ স্কোয়াটিং, যেটা ইন্ডিয়ান টয়লেটে বসে আছেন অনেকক্ষণ, বসে থেকে দাঁড়াতে গেলেন তখন ব্যথা হচ্ছে, বা সিঁড়ি চড়াকালীন ব্যথা হচ্ছে। তো এখানে একটা পজিশন চেঞ্জ হচ্ছে, তো ইটস কল্ড এ ডাইনামিক পেন অর এ পজিশনাল পেন অলসো। সো হোয়াট ইজ পজিশনাল পেন? পজিশনাল পেন মানে ধরুন একটা পার্টিকুলার পজিশনে শুয়ে ব্যথা, দ্যাট ইজ মানে ধরুন একটা পাশ ফিরে একটা দিকে শুয়ে আছেন, ওই পার্টিকুলার পজিশনে ব্যথা। আবার উল্টো দিকে পাশ ফিরে কিন্তু ব্যথা নেই। আবার ধরুন শুয়ে থাকলে ব্যথা হচ্ছে, কিন্তু বসে থাকলে আবার অতটা হচ্ছে না। কিংবা অপোজিট ওয়ে রাউন্ড, ধরুন বসে থাকলে ব্যথা হচ্ছে কিন্তু শুয়ে থাকলে ব্যথাটা কমে যাচ্ছে। তো স্ট্যাটিক পেন, ডাইনামিক পেন অ্যান্ড পজিশনাল পেন, তো এইগুলো আমরা হিস্ট্রিতে এক্সপ্লোর করি, এবং সেইগুলো এক্সপ্লোর করার উদ্দেশ্যই হচ্ছে সেই উৎসগুলোকে আইডেন্টিফাই করা। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলছি, যেমন ধরুন দুটো হাড়ের মধ্যে যে ডিস্ক রয়েছে, দ্যাট ইজ দ্য ডিস্ক হার্নিয়েশন যেটাকে আমরা বলি, প্রোল্যাপস ডিস্ক। সেইটার জন্য যে ব্যথাটা হয় সেইটা কমনলি হয় ডাইনামিক পেন, দ্যাট ইজ হাঁটাচলা করলে ব্যথা হয়। তখন ব্যথাটা কোমর থেকে শুরু হয়ে পায়ের দিকে যায়, যেটা আমরা সায়াটিকা নামে জানি। আবার এক ধরনের ব্যথা ধরুন অনেকক্ষণ বসে থেকে ব্যথা, কিন্তু হাঁটাচলা করলে কিন্তু ব্যথা কমে যাচ্ছে, সেটা হচ্ছে ডিস্কোজেনিক পেন, দ্যাট ইজ ডিস্কের মধ্যে ব্যথা কিন্তু ডিস্কটা হার্নিয়েট করেনি। তো ইট ইজ কল্ড ডিস্কোজেনিক পেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা হয়, আবার শুয়ে থাকলে কমে যায় সেক্ষেত্রে। আবার ধরুন শুয়ে থাকলে ব্যথা হচ্ছে, তার মানে কি দুটো হাড়ের মধ্যে যে লিগামেন্ট আছে সেই লিগামেন্টে স্ট্রেন হচ্ছে, এবং লিগামেন্টে প্রেশার পড়ার জন্য সেই জন্য ব্যথা হচ্ছে। তো এটাকে আমরা ইন্টারস্পাইনাস লিগামেন্ট বলি, খুব সহজ ভাষায় বলতে গেলে। দুটো স্পাইনের মধ্যে একটা যোগাযোগ থাকে, ইন্টারস্পাইনাস লিগামেন্ট। শুয়ে থাকলে তার উপর চাপ পড়ে এবং সেগুলো একটা ধরনের ব্যথা সৃষ্টি করে। এই ধরনের ব্যথাটা কমনলি আমরা দেখে এসেছি ধরুন পোস্ট স্পাইনাল যখন আমরা দিই, একটা ধরুন যাদের অপারেশন হচ্ছে বা যাদের সিজারিয়ান সেকশন হচ্ছে, তারা অনেক সময় কমপ্লেন করেন ব্যথা হচ্ছে, যে আমাদের স্পাইনাল ইঞ্জেকশন দেওয়া হয়েছে লাম্বার পাংচারের সময়, যেটা আমরা বেসিক্যালি ওষুধটা দিই অ্যানাস্থেসিয়া দেওয়ার সময়, সেইখানে ব্যথা, সেইখানে লিগামেন্টের পেন হতে পারে। তো দ্যাট ইজ অ্যানাদার ফর্ম অফ পেন। আর কি ধরনের ব্যথা আছে? ধরুন জয়েন্ট পেন। তো কী কী জয়েন্ট আছে? আমাদের হিপ জয়েন্ট আছে, যেটা একটা কোমরে ব্যথার কারণ হতে পারে। আমাদের জয়েন্ট রয়েছে ফ্যাসেট জয়েন্ট, দ্যাট ইজ দুটো যে হাড়ের মধ্যে দুটো যে স্পাইন যেটা আছে, স্পাইনের মধ্যে যে সংযোগস্থল, সেইটাকে আমরা ফ্যাসেট জয়েন্ট বলি। তো সেই জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, সেই জয়েন্টে ট্রমা হতে পারে, দ্যাট ক্যান বি কজ অফ পেন। তো আপনাদের কোমরে এবং পায়ে ব্যথার সাথে ধরুন পা অবশ হয়ে যাচ্ছে, বা আপনাদের চলাফেরাই একদম করতে পারছেন না, পায়ে বল পাচ্ছেন না বা জোর পাচ্ছেন না, তার সাথে আপনাদের পেচ্ছাপ পায়খানার কন্ট্রোলটা আরও কমে আসছে, নিজে থেকেই পেচ্ছাপ পায়খানা হয়ে যাচ্ছে, তো এগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন্স। তো এই যে রেড ফ্ল্যাগ সাইন থাকলে আপনাদের বলবো যে আপনারা একটা এমআরআই ইমিডিয়েটলি করান, এবং ডেফিনেটলি একজন সার্জনের কাছে যান। ইউ নিড সার্জারি ফর দিস পারপাস, আদারওয়াইজ ইট উইল প্রোগ্রেস। তো আপনাদের প্রোগ্রেস হয়ে অসুবিধায় পড়বেন আপনারা আরও। কিন্তু এই পার্টিকুলার পপুলেশন অফ পিপল আর ভেরি লেস। যেমন 100 জনের মধ্যে হয়তো 5 থেকে 7 জন, বাকি যে 95 জন মানুষ রয়েছে, 90%-এর ওপরই তাদের হচ্ছে কোমরে এবং পায়ে ব্যথা থাকে, এবং সেই কোমরে এবং পায়ে ব্যথা থেকে তারা এমআরআই করানোর পরে অনেক কিছু রিপোর্টসে দেখায় যে ডিস্ক বাল্জ হয়েছে, নার্ভ কম্প্রেশন হয়েছে। তার জন্য আপনারা সার্জারি করিয়ে ফেলেন। তো সার্জারি করিয়ে ইমিডিয়েটলি 1-1.5 বছর ভালো থাকেন, কিন্তু 1.5-2 বছর পর এতটাই ব্যথায় ভোগেন যে তাদের ম্যানেজ করা আরও কঠিন হয়ে পড়ে। তো সেই জন্য আইডেন্টিফাইং দ্য রেড ফ্ল্যাগস হচ্ছে ইজ ভেরি প্যারামাউন্ট, এবং সেইটা করে আমরা আপনাদের সার্জারি বা নন সার্জিক্যাল এই দুটো লাইনে ডিভাইড করে দিই। তো নন সার্জিক্যাল ট্রিটমেন্ট,
তার মধ্যে কি পার্ট রয়েছে, তার মধ্যে 4টে মেইন পার্ট রয়েছে। একটা হলো লাইফস্টাইল মডিফিকেশন, একটা হলো আপনার ফিজিওথেরাপি এবং একটা হচ্ছে মেডিকেশনস। তো লাইফস্টাইল মডিফিকেশনসের মধ্যে কি আছে, এক ধরনের ওয়েট রিডাকশন, মানে এরকম নয় যে 1 মাসেই 10 কেজি কমাতে হবে, গ্র্যাজুয়াল ওয়েট লস। তার জন্য আপনি 5 মাস, 6 মাস, 1 বছর টাইম নিন, কিন্তু আপনার মোটো থাকবে একটা পার্টিকুলার টার্গেট নিয়ে আপনাকে ওয়েট লস করা। দ্যাট উইল হেল্প টু রিলিভ ইউর পেন। কারণ ব্যাকের ওপরে যত বেশি ওয়েট থাকবে, যত বেশি প্রেশার পড়বে, তত আপনার পেন বাড়বে। তো দ্যাট ইজ ওয়ান থিং। তার জন্য আপনার কী করতে হবে, ডায়েট মডিফিকেশানস করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার কিছু এক্সারসাইজেস করতে হবে। তা বলে এরম নয় যে আপনাকে প্রচুর ডাম্বেল তুলুন বা জিম করুন, খুব এক্সার্টিভ আপনার এক্সারসাইজ করুন, তা নয়। নর্মাল ওয়াকিং, দ্যাট ইজ অলসো হেল্পস টু রিডিউস ওয়েট। সো এইগুলো করুন। তো এই জিনিসগুলো হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশানস। সেকেন্ড হচ্ছে ফিজিওথেরাপি। সো দেয়ার আর পার্টিকুলার টাইপস অফ ফিজিওথেরাপি মোডালিটিস উইচ ইউ ক্যান ডু। তো আমাদের পেনের ওই জন্য পেন ফিজিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, সাইকোথেরাপিস্ট, দে ফর্ম এ টিম। তো ওই টিম অ্যাপ্রোচে আমরা ফিজিওথেরাপির একটা বড় রোল রয়েছে। তো আপনাদের ব্যথাটাকে রিডিউস করানোর সঙ্গে সঙ্গে পার্টিকুলার কিছু ব্যায়ামের, ফর এক্সাম্পল ধরুন ডিস্ক প্রোল্যাপস হয়েছে, আপনি প্লেন শুয়ে থেকে, কোমর এবং উপর হয়ে শুয়ে থেকে হাঁটু ভাঁজ না করে একটা পা তুললেন, 10 গুনলেন, আবার নিচে নামালেন এবং অপোজিট পা সেরম করলেন। এই সিম্পল এক্সারসাইজটাও কিন্তু আপনার এই ডিস্ক প্রোল্যাপসের যে পেনটা কমাতে সাহায্য করবে। এটা খুব কমন একটা সিম্পল এক্সাম্পল। আরও এরকম অনেক এক্সাম্পলস রয়েছে, যেমন শুয়ে থেকে একটা কোর স্টেবিলাইজেশন এক্সারসাইজ বলা হয়, যেমন একটা আগেকার দিনে যেটা ইউজ করা হতো, একটা ট্র্যাকশন আর একটা ধরুন বেল্ট পরা। তো এইগুলো ট্র্যাডিশনাল ট্রিটমেন্টস ছিল, কিন্তু এখনকার যুগে এগুলোর উপযোগিতা খুব লিমিটেড, পার্টিকুলার অ্যাকিউট ট্রমা কেসে ইউজ করা হয়। আদারওয়াইজ কিন্তু এগুলোর উপযোগিতার থেকে ক্ষতিকারক এখন হয়ে গেছে অনেক বেশি। তাই জন্য আপনার যে ন্যাচারাল বেল্ট রয়েছে, আপনার পিঠে এবং কোমরে যে মাসেলসগুলো আছে, সেগুলোকে স্ট্রেনদেনিং করার এক্সারসাইজ রয়েছে। তো দ্যাট ইজ এ পার্ট অফ দ্য ফিজিওথেরাপি। আরও কী রয়েছে, আল্ট্রাসাউন্ড থেরাপি, ইনফ্রারেড থেরাপি, টেন্স। তো দিজ আর অল ডিফারেন্ট ফিজিওথেরাপি মোডালিটিস দ্যাট হেল্পস টু ইমপ্রুভ ইউর পেন। তো এগুলো আমাদের টিমের মধ্যে পড়ে। থার্ড কি ইজ দ্য মেডিকেশনস। তো মেডিকেশনস কেন দেবো আমরা? ব্যথার জন্য মুড়িমুড়কির মতো ওষুধ খেতে আমি আগের ভিডিওতেই না করেছি, তাহলে আমি আবার মেডিকেশনসের কথা কেন বলছি? তো এগুলো মুড়িমুড়কি নয়। তো যে মেডিকেশনসগুলো আমরা দিই সেগুলোর আপনাকে মেকানিজমটা বললে হয়তো আপনারা বুঝবেন যে হ্যাঁ, এগুলো কিন্তু মুড়িমুড়কির মতো পেন কিলার নয়। তো আপনার ব্যথাটা হচ্ছে একটা জায়গা থেকে, ধরুন আপনার ব্যথা হচ্ছে ডিস্ক প্রোল্যাপস থেকেই হচ্ছে। তো ডিস্ক প্রোল্যাপসের ব্যথা 3 মাসের বেশি হয়ে গেছে। তারপরে এই ব্যথাটা যে আপনার ব্রেনে গিয়ে পৌঁছাবে, ব্রেনে গিয়ে পৌঁছানোর যে রাস্তায়, ওই রাস্তায় অনেকগুলো জায়গায় পেট্রোল পাম্প রয়েছে, সেগুলো কিন্তু কেমিক্যাল রিলিজ করছে। তো আমরা চাই না সেই কেমিক্যালগুলো রিলিজ হোক, এবং কেমিক্যালগুলো যত বেশি রিলিজ হবে, যত বেশি ওই পেট্রোল পাম্পগুলো অ্যাক্টিভেটেড থাকবে, তত বেশি আপনার ব্যথাটা কিন্তু সেন্ট্রাল লেভেলে যাবে, মানে আপনার ব্রেন থেকে কিন্তু ব্যথাটা অ্যাকচুয়ালি উৎসটা ট্রান্সফার হচ্ছে। তো এই যে ব্যথার উৎস পেরিফেরি থেকে সেন্ট্রালে গেল, ইট ইজ কল্ড সেন্ট্রাল সেন্সিটাইজেশন বিকজ অফ দ্য ডিফারেন্ট কেমিক্যালস দ্যাট আর রিলিজড অ্যালং দ্য পাথ অফ দ্য পেন পাথওয়ে। এইগুলো আমরা প্রিভেন্ট করি উইথ দিস মেডিকেশনস, যে মেডিসিনগুলো আমরা আপনাদের বলছি। তো আপনারা এই নামগুলোও শুনে থাকবেন, প্রিগাবালিন, গাবাপেন্টিন, অ্যামিট্রিপ্টিলিন, নট্রিপ্টিলিন, ডুলক্সেটিন। এগুলোও কিন্তু এক ধরনের পেন কিলার, কিন্তু উইদাউট এনি মেজর সাইড এফেক্টস। যেমন আপনার ধরুন জেরোডল বলুন, প্যারাসিটামল, এগুলো খাচ্ছেন, এগুলো লং টার্ম খাওয়া যায় না, কারণ এগুলো লং টার্ম খেলে গ্যাস্ট্রাইটিস, কিডনির সমস্যা এগুলো হবে। কিন্তু এই পার্টিকুলার মেডিকেশনসগুলো, প্রিগাবালিন, গাবাপেন্টিনগুলো, এগুলো যদি গ্রেডেড ওয়েতে দেওয়া যায় এবং গ্রেডেড ওয়েতে কমানো যায়, তাহলে কিন্তু এই কেমিক্যাল রিলিজ প্রসেসটাকে কমানো যায়, এবং সেইটা কিন্তু মেন মটো ক্রনিক পেন ম্যানেজমেন্টের, যেটা আমি ট্রেনিং নিয়েছি। তো এই মেডিকেশনসগুলো দেওয়া এবং সেগুলোর রেসপন্স অনুযায়ী, আপনাদের ব্যথার রেসপন্স অনুযায়ী কমানো, পার্ট অফ দিস ট্রিটমেন্ট। এবং লাস্ট বাট ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্য ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট, দ্যাট ইজ দ্য ফোর্থ মোডালিটি অফ নন সার্জিক্যাল ম্যানেজমেন্ট। ইন্টারভেনশনাল ট্রিটমেন্টের মধ্যে অনেক বিস্তারিত আলোচনা করার জায়গা রয়েছে, কিন্তু আমাদের স্বল্প সময়ের মধ্যে আপনাদের এটাই বলার যে ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট মানেই যে খুব হাই রিস্ক ট্রিটমেন্ট বা অনেক বেশি কম্পেয়ার টু এ সার্জারি, অবভিয়াসলি সেটা কিন্তু নয়। তো আমরা ইন্টারভেনশনাল ট্রিটমেন্টে ইনজেকশনস দিই। তো ইনজেকশনস কোথায় দেওয়া হয়? উৎসগুলোতে দেওয়া হয়। ধরুন ভার্টিব্রাল ফ্র্যাকচার হয়েছে, অ্যাজ এ এক্সাম্পল ভার্টিব্রোপ্লাস্টি। সো আমরা সিমেন্ট ডিপোজিশন করি ভার্টিব্রাল বডির মধ্যে, এটা এক ধরনের হলো।
যেমন ভার্টিব্রাল ফ্র্যাকচার কী কারণে হতে পারে, সেটার কারণটা বললাম, একজন অস্টিওপোরোটিক ফ্র্যাকচার থেকে হতে পারে, একজনের ক্যান্সার হয়েছে, ক্যান্সার থেকে সেখানে মেটাস্ট্যাসিস হয়েছে, ভার্টিব্রাল মেটাস্ট্যাসিস থেকে ভার্টিব্রাল ফ্র্যাকচার হতে পারে, সেইখানে এত ব্যথা, সে কষ্ট পাচ্ছে, ওষুধপত্রে কাজ করছে না, মরফিন দিচ্ছেন তাতেও কাজ করছে না, তখন আমরা ওই ভার্টিব্রোপ্লাস্টি একটা প্রসিডিউর রয়েছে যেখানে সিমেন্ট ডিপোজিশন করে ব্যথাটা তৎক্ষণাৎ ঠিক হয়ে যায়, মানে পেশেন্টকে ইঞ্জেকশন দেওয়া হলো এবং তিনি ওটি থেকে হেঁটে বাড়ি যেতে পারবেন। এইটা হচ্ছে এক ধরনের মোডালিটি অফ ট্রিটমেন্ট। আরেক ধরনের কি আছে, ধরুন র্যাডিকুলার পেন, সায়াটিকা, 3 মাসের ওপরে হয়ে গেল, ব্যথার ওষুধ খাচ্ছেন, লাইফস্টাইল মডিফিকেশন করেছেন, ফিজিওথেরাপি করেছেন, ব্যথা কমছে না, সেইখানে আমরা উৎস যেখান থেকে নার্ভ, যে নার্ভের কম্প্রেশনের জন্য বেরোচ্ছে, সেই নার্ভে গিয়ে কাছে গিয়ে আমরা ইঞ্জেকশন দিই, ব্যথা তৎক্ষণাৎ কমে গেল। উইদিন এ উইক অর 2 weeks পেশেন্ট ইজ এবল টু ওয়াক অ্যাবাউট, অ্যাটলিস্ট ফর 6 months or 1 year, মে নিড অ্যানাদার ইঞ্জেকশন, আরেকটা ইঞ্জেকশন লাগতে পারে, কিন্তু ওই যে 6 মাস 1 বছর উনি ভালো থাকলেন এবং 6 মাস 1 বছর পরে ব্যথা হলো, কিন্তু এতটা ব্যথা হলো না যেটা প্রথম ব্যথা ছিল আর কি। তো এই জিনিসগুলো একটা রয়েছে। আবার ধরুন ফ্যাসেট জয়েন্ট, যেটা একটু ক্রিটিক্যাল বোঝা, কিন্তু তাও আপনাদের বোঝানোর সুবিধার্থে বলছি, দুটো যে আমাদের স্পাইন রয়েছে, দুটো স্পাইনের মধ্যে একটা সংযোগস্থল, সেইখানে আপনার ধরুন জল জমেছে, ওই সংযোগস্থলে যেটা ফ্যাসেট জয়েন্টে একটু জল জমে ক্যাপসুলটাকে স্ট্রেন করছে এবং সেটার জন্য ব্যথা হচ্ছে, সেই ফ্যাসেট জয়েন্টের নার্ভটাকে আমরা ব্লক করি, সেইখানে আবার ইলেকট্রিক কারেন্ট দেওয়া যায়, কারেন্ট দিয়ে সেটাকে ব্লক করা যায়। তো সেইগুলো আইডেন্টিফাই করা। এইগুলো কি করে করব, ধরুন একজন মানুষ দাঁড়িয়ে আছেন, ধরুন তাকে বললাম যে সামনে ঝুঁকুন, বা আপনি পেছন দিকে ঝুঁকুন, বা সাইডে ঝুঁকুন, তো কোনো একটা পার্টিকুলার পজিশনে পেন হচ্ছে, এগেন ইটস কাইন্ড অফ এ পজিশনাল পেন। তো ফ্যাসেট জয়েন্টে কমনলি দেখা গেছে পিছনে ঝুঁকলে বা সাইডে ঝুঁকলে ব্যথা হয়, বাট ইট ইজ নট ইউনিভার্সাল, ইট ক্যান বি এ সাইন, যেটা আমাদের পরবর্তীকালে ট্রিটমেন্ট বা ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট করে আইডেন্টিফাই করা হয়। সো এটা এক ধরনের ব্যথা। আচ্ছা, মাংসপেশিতে ব্যথা হতে পারে, যেমন ধরুন দুটো স্পাইন আছে, স্পাইনের দুদিকে মাংসপেশি রয়েছে, সেগুলো যে স্ট্রেন হচ্ছে, তো সেইগুলো কি কারণে হতে পারে সেগুলো আইডেন্টিফাই করা। আচ্ছা, তো এইগুলো সব হচ্ছে হিস্ট্রিতে আমরা আইডেন্টিফাই করলাম উৎসটা কি, জয়েন্ট নাকি হাড় নাকি আপনার মাংসপেশি নাকি লিগামেন্ট। ঠিক, আরও কী কী জয়েন্ট রয়েছে, যেমন এসআই জয়েন্ট, স্যাক্রোআইলিয়াক জয়েন্ট রয়েছে, যেমন আমাদের কোমর এবং স্পাইনের মধ্যে যে সংযোগস্থল, সেই জয়েন্টটা হচ্ছে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট। আবার হিপ জয়েন্ট, যেটা আমি আগেই বললাম। আবার বাটাক্সে এক ধরনের মাসেলস রয়েছে পাইরিফর্মিস বলে, তো ওই পাইরিফর্মিস মাসেলের জন্য আপনার সায়াটিকার মতো ব্যথা হতে পারে, তো সেই মাসেলটা ব্যথা হচ্ছে নাকি আপনার ডিস্ক হার্নিয়েশন থেকে ব্যথা হচ্ছে, সেই ডেটা আইডেন্টিফাই করা। তো এই জিনিসগুলো কিন্তু আমরা হিস্ট্রি এবং এক্সামিনেশন থেকেই করতে পারি, কিছু টেস্ট করা ছাড়াই। তো এই জিনিসগুলোর জন্য আপনাদের আমাদের কাছে আসতে হবে, আমরা আপনাদের দেখব, আপনাদের কথা জিজ্ঞেস করব, কী ধরনের ব্যথা, কখন ব্যথা, আপনাদের এক্সামিন করব। আচ্ছা, আরেক ধরনের ব্যথা, যেমন ধরুন বয়স্ক মহিলা, যাদের বয়স হচ্ছে, তাদের অস্টিওপোরোসিস হয়। তো অস্টিওপোরোসিসের জন্য হাড়গুলো অলরেডি ভঙ্গুর থাকে, ধরুন ট্রিভিয়াল ট্রমা হয়ে গেল, সামান্য পড়ে গেলেন, তাতে আপনার কিন্তু ভার্টিব্রাল ফ্র্যাকচার হতে পারে, যেমন হাড়ে ফ্র্যাকচার হওয়া, সেইটার ব্যথা, সেই ব্যথাটা কিন্তু আইডেন্টিফাই করা যায় হাড়ের ওপরে চাপ দিয়ে, সেইটা ব্যথা হচ্ছে কিনা, তারপরে আমরা সিটি স্ক্যান করলাম অ্যান্ড এমআরআই করলাম অ্যান্ড অল। সো ফ্র্যাকচার, লিগামেন্টাল হাইপারট্রফি, ধরুন অস্টিওআর্থ্রাইটিস, রাইট, অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস থেকে কোমরে ব্যথা হতে পারে, দ্যাট ইজ অ্যানাদার ফর্ম অফ পেন। আচ্ছা, তো অস্টিওআর্থ্রাইটিস ইন দ্য জয়েন্টস, ইন দ্য এসআই জয়েন্ট, সো দিস আর দ্য বেসিক্যালি সোর্সেস অফ পেন। তো এগুলো আমরা আইডেন্টিফাই করি। এইবার ধরুন হিস্ট্রি নেওয়ার পরে এক্সামিনেশন করবো। এক্সামিনেশনে আমরা কী করি, ধরুন আপনার শুয়ে প্রথমে কিছু কিছু স্পেশাল টেস্ট করা হয়, তো স্পেশাল টেস্ট করে সেই জিনিসগুলো আইডেন্টিফাই করা হয়, যাতে আপনাদের উৎসটাকে আমরা আরও বেশি ডিটেক্ট করতে পারি ঠিকভাবে। এইখানে একটা জিনিসই বলার, এই আমরা হিস্ট্রি এক্সামিনেশন করে যে জিনিসটা রুল আউট করি, সেটা হচ্ছে কাদের সার্জারি দরকার, কাদের সার্জারি দরকার নেই। এই বড় জিনিসটা কিন্তু খুব জরুরি, কারণ ব্যাক পেন, অনেক পেশেন্ট হয়েছে ব্যাক সার্জারি করিয়েছেন এবং ব্যাক সার্জারি করানোর ঠিক 1.5-2 বছর পরে আবার আরও বেশি ব্যথা নিয়ে ফিরে এসেছেন। তো আমরা চাই না যে আপনারা এরকমভাবে সাফার করুন, এবং আমরা চাই আপনাদের প্রপার ডায়াগনোসিসটা হোক এবং ট্রিটমেন্টটা আপনারা পান। তো সেই কারণে কোমরে ব্যথা হলেই আপনাকে এমআরআই করাতে হবে এবং এমআরআই রিপোর্ট অনুযায়ী আপনাকে এক্ষুনি সার্জারি করতে হবে, সেই ভুল কনসেপশন থেকে আমাদের দায়িত্বর মধ্যে পড়ে এটা, যে আমরা আপনাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে চাইছি। তো আমার
লাস্ট ফিউ ইয়ার্সের ট্রেনিং যেটা আমার পেন ম্যানেজমেন্টের উপরে ট্রেনিং হয়েছে এসআই ইনস্টিটিউট অফ পেন ম্যানেজমেন্ট থেকে অ্যান্ড এইমস দিল্লি থেকে। সেইখানে আমরা এমন ধরনের পেশেন্টস দেখেছি যাদের কোমরে ব্যথা এবং পায়ে ব্যথা হয়েছে, তাদের হয়তো সার্জারিও হয়ে গেছে এবং সার্জারির পরে আরও বেশি ব্যথা নিয়ে ফিরে এসেছেন। অথচ যাদের সার্জারি হয়নি তাদের আমরা স্পেসিফিক কিছু মোডালিটিস দিয়ে ট্রিটমেন্ট করে তাদের সার্জারি অ্যাভয়েড করাতে পেরেছি। সো দিস আর টু স্কুলস অফ পেশেন্টস। এক ধরনের যাদের সার্জারি দরকার পড়েনি তারা ভালো হয়েছেন অনেকটাই, যাদের সার্জারি করে এসছেন এবং তাদের আরও বড় সমস্যায় পড়তে হয়েছে। তো বিভিন্ন ধরনের ইন্টারভেনশনাল পদ্ধতি যেগুলো আছে সেগুলোর বিস্তারিত আলোচনা আমরা পরের ভিডিওতে করতে থাকব। তো আমার এই ভিডিওর সারমর্ম হলো পিঠে এবং কোমরে ব্যথায় যদি আপনারা ভোগেন এবং 3 মাস 4 মাস 3 বছর 4 বছর 5 বছর হয়ে যাচ্ছে, আপনি অনেক ডাক্তার দেখাচ্ছেন, অর্থোপেডিশিয়ান দেখাচ্ছেন, নিউরোসার্জন দেখাচ্ছেন, প্লিজ একজন ব্যথার বিশেষজ্ঞকে দেখান। তার কাছে আপনার ব্যথার উৎসটা আপনারাই জিজ্ঞেস করুন এবং ব্যথার বিশেষজ্ঞ হিসাবে আমি এটুকু আপনাদের ইনশিওর করতে পারি ব্যথার উৎস কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি হিস্ট্রি এবং এক্সামিনেশন দিয়ে, এবং কিছু এক্সরে এমআরআই হয়তো লাগতে পারে, সেগুলো আমরা করাই, কিন্তু ডেফিনেটলি ব্যথার উৎসটাকে আমরা আইডেন্টিফাই করি এবং অহেতুক সার্জারির দিকে আমরা আপনাদের ঠেলে দিই না। সেইটা হচ্ছে আজকে আমার বক্তব্য। কোমরে ব্যথা বা পিঠে ব্যথা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আপনারা যদি ডিসকাস করতে চান, আপনারা কমেন্ট বক্সে জানান, আমি তার উত্তর দেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।